জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। এটা তো একদম জানা কথা না যে অ্যাসাইনমেন্টের ডেডলাইন আসার আগে তুই আমাকে কোথা থেকে খুঁজে বের করিস, এসে তোর এই যে ইনোসেন্ট ফেসটা আমাকে দেখাস, তোর অ্যাসাইনমেন্ট করে দেই, সাবমিশন হয়ে যায়, মার্কস পেয়ে যাস, তারপর তুই উধাও। তোর কোনো খোঁজ খবরই নাই। মামা ফুল কেক নিয়ে সরাসরি চলে যাক, আমরা শুধু রেডি হয়ে চলে গেলেই হবে, ব্যাস। আর তো কোনো কথাই হলো না। আর আমি যে এত কিছু রান্না করলাম, আমি যে পোলাও, মাংস, মুরগি, চিংড়ি, খাসি রেজালা, সাম্যর পছন্দের পুডিং, এত কিছু যে রান্না করলাম, সেগুলোর কি হবে? কেন? ওই যে খালামণি বললো কি ভাইয়াকে নিজ হাতে রান্না করে খাওয়াবে। এখন বুঝিস ইমোশন, বাবাও বললো যে ঠিক আছে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই খাওয়া দাওয়া করি, এই জন্য আর কি। এরা যে তোমার মামলা টামলা করতে মানে প্রস্তুতি নিতেছে শুনছো কিছু? এই ঝামেলা থেকে কবে যে কি একটা আওলার মধ্যে পড়লাম, কেন যে আমি এই আকাশ কি রে সকাল সকাল আসতে পারলি, কি ঘটনা কি? কত টেনশন বেড়ে গেছে। ভাইজান খবর কিছু পাইছেন? কি খবর? কিসের খবর? ওরা নাকি আমাদের নামে মামলা করবো। আরে না, কিসের মামলা করবো? হ্যাঁ, মামলা করবো বললেই মামলা করা যায় নাকি? কোনো ডকুমেন্টস আছে না? আর তাছাড়া টাকা তো আমার হাতে, আমি তো দিয়ে দিব। এই যে সাইমা এসছে, সাইমার কাছ থেকে টাকাটা নিয়েছি, মনে করে বাড়িতে যাবো, বাড়িতে গেলে টাকাটা দিয়ে দেবো, কোনো রকমের টেনশন নাই। ভাইজান হ্যাঁ, যত দ্রুত পারেন দিয়ে দেন। হ্যাঁ, ব্যাপারটা একটু আমার কাছে অন্যরকম ঠেকতেছে। আর আমি তো আছি ভাইজান, আসতে পারো তো, আসতে পারো ভাইজান, আমি তো আছি মহামুসিবতে। এই যে দেখেন না, আমার 24টা ঘন্টা এরকম বুগল দাবা করে রাখে। এর কাছ থেকে আমি কবে যে ভাইজান মুক্তি পাবো? আল্লাহ, আর ভিতরে আল্লাহ আমার শুরু হয়েছে ভাইজান। ওরে মোর খোদা, যখন এখন তো মুই ধরে রাখছি, জন দুই কয়দিন পরে থানায় পুলিশে ধরে লইয়া যাইবে, ধরে রাখবে, তখন বুঝবা বন্দি জীবন কারে কয়। এখন তো মুই ধরে রাখছি, আর তখন ধরে রাখবে পুলিশ। জেলে গেলে তো তুমি খুব খুশি, তখন কার হাতটা ধরে রাখবা? তখন তো তুমি এখন আটকা থাকবা, জ্বর বাইরে তখন মুই আবার তোমার লইয়া ভাইজান, ঠিক আছে না? ভাইজান দেখেন, কারে নিয়ে সংসার করি? ও চাই আমি জেলে যাই, জেল খাটি। আরে না, ওইসব কিছু না, কিছু হবে না। আর পুলিশে তো অনেক কাজ আছে না, পুলিশ আমাদের এই সমস্ত ব্যাপারে নাক গলাইব না, কত বড় বড় কেস আছে। আর তাছাড়া মনে করছে সাইমা যেহেতু আইসা পড়ছে, সাইমা কিন্তু তোর দেখা করতে বলছে। হ্যাঁ ভাইজান, হ্যাঁ, আমি এখনই যাই। পাগল নাকি? এইভাবে রঙ্গলীলা করে সাইমার সামনে গেলে সমস্ত মানে পরে ঝামেলা হইব। পরে এক কাজ কর, তুই বলে বাইর ঠিক আয়। বউ শোনা, বউ আমার সাইমা আসছে, উনি খুব গুরুত্বপূর্ণ মানুষ, আর আপাতত টাকা নিয়ে আসছে। আমরা গেলেই টাকাটা দিয়ে দিবে, আর টাকাটা দিলে যে তুমি টেনশনে আসছো, এই টেনশন তো তোমার করতে হবে না। তুমি একটু বাসায় যাও শোনা, আমি একটু ভাইয়ের সাথে যাই, যা আপার সাথে টাকাটা নিয়ে আসি। ওরে মোর খোদা, মোর আকাশ, তোমার মই 8টা শাড়ি আর তুমি পলাও না, তুমি মোরে 900 শেখাইও না। আর যত নষ্টের মূলে আসলাম ভাই, বুঝলো? হ্যাঁ, তো বিয়া শাদী হরেই নাই, হ্যাঁ বউর কথা কি বুঝবে? তুমি যদি বাগো তো ডাহাসরে মই থাকমু কই, খামু কি? হাই ভাইজান, আপনি কি বুঝতে আসছেন তো মোর কি প্রবলেম? ও আসলে তুমি ভুল বুঝতেছো, তুমি যা ভাবছো তা না। মানে হয়েছে কি,
ওই মনে করো যে সাইমা তো বিদেশে থাকে, তার একটা ব্যাপার স্যাপার আছে, তার সামনে যদি আমরা এরকমভাবে তোমার নিয়ে যাই তো পরে অন্য কি না কি ভাবলে টাকাগুলা আমাদের তো দরকার, টাকাগুলা না টাকা দরকার না। টাকা দরকার। হ্যাঁ ভাই কি কথাগুলো বলতেছি একটু বুঝো, বিশ্বাস করো। একটু বুঝার চেষ্টা করো। আর ভাই কত সম্মানী মানুষ, মানুষের সময় তো সবসময় একরকম যায় না। আমরা ভাই আমি কই যে কোনো ভাবে দেখো ভাই কাঁদতেছে কথা, তুমি এটা কি কইলা ভাই? তারপরে ভাই ইজ্জত নিয়ে কথা বলছো। ভাই বিয়ে করে নাই মানে? ভাই কোন কারণে বিয়ে করে নাই সেটা কি তুমি জানো? হ্যাঁ, তুমি দেবদাসী নাটক দেখছো, শরৎচন্দ্রের উপন্যাস পড়ো? মুই কি জানি না এর বিষয়ে, মুই কি জানি না, আচ্ছা মুই সবই জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাই, কথা শোনো। কান্দেন না ভাই। ও তুমি তোমার টাকা পয়সা ব্যবস্থা করে দিতেছি আমি। আমরা তো টাকাটা খাই নাই, আমাদের কাছ থেকে আরেকজনের চিটারি করে বাইরে নিয়ে গেছে টাকাটা। আমরা পালায় পালায় ঘুরি, এটা কি ঠিক হয়েছে? আমরা কোনো মানুষের কাছে হাত পাততে পারি না, ঠিক মতো খাওয়া না, যাইতে পারি না, বোনের বাসায় কিছুদিন থাকি। আমি তোমার টাকার ব্যবস্থা না করে মরম না, অন্তত এই জবাব দিলাম তোমার। আমি লাবণী, তুই এটা কি করতেছিস? রূপচর্চা করতেছি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, এই যে দেশি শশা 80 টাকা করে কেজি দিয়ে আসলাম, আমি এখন এক পিস খাতি পারলাম না, আর তুই মুখের ঘষতেছিস কি জানি? এরকম করলে কিন্তু চাকরি থাকবে না রে মা, কোনোভাবেই থাকবে না, পারমানেন্ট হবেই না। মামা, আমার এনে আপনি চাকরির ভয় দেখায়েন না। আমি বেশি দিন কারো বাসায় চাকরি করি না, আর বাসার যদি লোকজন পছন্দ না হয় তাহলে তো আরো আগেই করি না। ভাব কিরকম, তুমি চাকরি ছেড়ে দিতে না তোমার লাঠি দেখে দেয়। এই জন্যই আপনার সাথে আমি এইভাবে কথা বলি, কোনো কাজ থাকলে বলেন, আর নয়তো আমার কাজ আমারে করতে দেন। তুই এবারে ভালোভাবে খাবি দাবি থাকবি, তাহলে তোর চাকরিটা আমি এখানে পার্মানেন্ট করে দেবো। মনে কর যে ভবিষ্যতে তুই এখানে থাকলে তোর বিয়ের সাথে জন্য একটা সুন্দর দেখে ছেলে একটা পয়সা করে যা খরচ করা দরকার আমি করে নেই। কেন আমার চেহারা দেখতে খারাপ যে আপনার আমার বিয়ে নিয়ে টেনশন করতে হইব? কি ব্যাপার লাবণী, তোর চর্চা শেষ হচ্ছে? কেমনে শেষ হইব? মামা আইসেই তো আজের আলাপ শুরু করে দিছে। হাসলাম ভাই, কি ব্যাপার, তুমি সকাল থেকে কোথায় ছিলে? ওই আকাশ টেলিফোন করছিল, হ্যাঁ, টেলিফোনটা পেয়ে জরুরি ভিত্তিতে তোর সাথে কথা বলতে গেছিলাম। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ সমস্যাটা হয়েছে, আকাশ আর বউ দুজন মিলাটা আর বউ গ্রাম থেকে এসে একটা ঝামেলা বাঁধাইছে। ও, তাহলে ওকে বলো বউ সহ একবার যেন এখানে আসে। আর শোনো, দুলাভাইয়ের অফিসে খাবারটা একটু পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাম্য কোথায় যায় কি করে একটু খোঁজ খবর রাখো। ও অফিসে যায় না কেন, জানো কিছু? হ্যাঁ ওই যে কুড়িগ্রামে একটা গরিব মানুষকে নিয়ে একটা ওই সমবায় ভিত্তিক পুকুর, ওই খামার, এইসব কি জানি গরিব মানুষের জন্য করতেছে। খালা, সাম্যবাই কিন্তু এখনো তার রুমে ঘুমাইতেছে। আচ্ছা, এই বাড়িতে কি কোনো ডিসিপ্লিন নাই নাকি? এখন থেকে সবাইকে ডিসিপ্লিন মতন চলতে হবে। ঠিক আছে, সবাইকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে ভোরে ভোরে উঠতে হবে। আর ওই রাত জেগে ওয়াইফাই থাকাতেই ওই মেসেঞ্জার, ফেসবুক, ভিডিও কল এই সমস্ত যেন না হয়। আমি কিন্তু চেক করব যে রাতে সবাই ঠিক মতো তাড়াতাড়ি ঘুমোচ্ছে কিনা আর সকালে ভোরে ভোরে উঠছে কিনা। আর হ্যাঁ, সাম্যর সাথে কথা বলতে হবে, ওর ব্যবসা বাণিজ্য তো ওকে বুঝিয়ে দিতে হবে নাকি। আর দুলাভাইয়ের তো এই বয়সে এত কষ্ট করার বয়স আর নাই, তার তো এখন বাড়িতে বসে থেকে নাতি নাতকুদের নিয়ে সুখে থাকার কথা, হাসি খুশি থাকার কথা। সেই জায়গার লোকটা এইভাবে কষ্ট করছে আর সাম্য দিনভর ঘুমাচ্ছে, সারা রাত জেগে থাকছে, এটা একেবারেই ঠিক না। আচ্ছা, সায়রা কি ওদেরকে শাসন করতো না? করবে না কেন, খুবই করতো, তবে বুঝি তো একটু নরম সরম, বুঝিস না তো, ওই তেমন করে জোর করে কারো ধমক দিতে পারতো না। আর সাম্যর ব্যাপার তো একেবারেই না, সাম্যর কোনো কথাই বলা যাবে না। এমনকি সাম্যর বিয়ে দেওয়া লাগবে, তার যে একটা বিয়ের বয়স হয়েছে এটিও ঠিক মতো বলতে পারে না। আচ্ছা যাই হোক, এখন থেকে সবাইকে বলে দিবে যে সবাইকে ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে আর বেশি রাত জাগা যাবে না। ঠিক আছে খালাম্মা, আমি বলি কি 10টার দিকে না এই ওয়াইফাইটা বন্ধ করে দেন, তাইলে আর কেউ ফেসবুকিংও করতে পারবো না, মেসেঞ্জারে কথাও কইতে পারবো না। আর অপসরা পাও 10টার দিকে ঘুমের থেকে উঠবো। কেন, অপসরাও কি রাতে কারোর সাথে কথা বলে নাকি? কথা মানে ওই যে বুক ফেসবুক কি জানি আছে না, ওই সব নিয়ে থাকে, ওই ওই কি বলে ভিডিও কল, অডিও কল, এইসব করে আর কি। এই আর কি আজকালকার বলাবেন না। আরে এগুলো তো হলো অ্যাজ ইউজুয়াল সবাই করে, এটা তো কোনো বিষয় না। এটা নিয়ে বেশি জোরাজুরি করতে গেলে তখন আরো হিতে বিপরীত হয়ে যাবে। দরকার কি খামাখা?
তবে হ্যাঁ, ওয়াইফাইটা বন্ধ রাখা দরকার, যাতে করে ফেসবুক, ভিডিও কল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো যেন ইউজ করতে না পারি, তাহলেই ভালো হয়। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। হ্যালো, বলো দীপা। অপসরা আজকে ভার্সিটিতে আসেনি, ওকে কখন থেকে কল দিচ্ছি, ও কল ধরছে না। আমি তো সেটা বলতে পারবো না, আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। আসলে হয়েছে কি, অনেক রাতে ঘুমিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি, অপসরাকে বলছি কল ব্যাক করতে। ও আচ্ছা, আপনার ঘুম থেকে উঠাই দিলাম না, ডিস্টার্ব করলাম, সো সরি। না না, ইটস ওকে, আমি আর্লি রাইজার। আচ্ছা, আমি যদি প্রতিদিন আপনাকে এভাবে ফোন করে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিই কেমন হয়? ব্যাপারটা মোটেও ভালো হবে না, খামোখাই কাউকে ডিস্টার্ব করা মোটেও উচিত না, তাই না? কিন্তু অপসরা তো এটাই চায় যে আমি প্রতিদিন আপনাকে ডিস্টার্ব করি। মানে তো জানতে হলে আমার সাথে আপনার দেখা করতে হবে। তা কবে দেখা হবে বলুন? শোনো দীপা, আমি রাখছি, আর অপসরাকে বলছি তোমাকে কল দিতে। না, আপনি রাখবেন না। আমি আপনার সাথে এখন 1 ঘন্টা টানা কথা বলবো। আমি কল করেছি, তাই আমি যতক্ষণ পর্যন্ত ফোন রাখবো না আপনি ফোন রাখতে পারবেন না। দীপা, আমার কাজ আছে, আমাকে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে হবে। এক শর্তে ফোন রাখতে পারি। আবার কি শর্ত? আপনি যদি আমাকে ভার্সিটি থেকে নিতে আসেন তাহলে। দীপা শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। কেন? আপনি বোধহয় ভুল করেন না, এখন আপনিও একটা ভুল করবেন। আপনি ভুল করে আপনার সমস্ত কাজ ফেলে আমার ভার্সিটি চলে আসবেন। আচ্ছা দীপা শোনো, তুমি অপসরার সঙ্গে একদিন বাসায় চলে এসো, তখন দেখা হবে। দেখেন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি একটা মেয়ে হয়ে আপনাকে কল করছি, আপনার সাথে দেখা করার কথা বলছি, আর আপনি আমাকে অ্যাভয়েড করছেন। আপনার কিসের এত অহংকার? হ্যাঁ, কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। সকাল সকাল ভাইয়া, আপনি চা। রে লাবণী, কেমন আছিস তুই? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা শোন, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারিস। সমস্যা না, তবে একটা জিনিস লাগতো আর কি। কি জিনিস বলতো? আমার একটা টাচ মোবাইলের খুব দরকার। আসলে আমার বোনটা খুলনায় থাকে তো, মাঝে মধ্যে বোনটারে খুব দেখতে ইচ্ছা করে। একটা টাচ মোবাইল হইলে বোনটারে একটু দেখতে পারতাম ভিডিও কলে। হ্যাঁ, ভিডিও কলে কথা বলতি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যা। সিম লাগানো নেই, তুই সিম লাগিয়ে চালিয়ে নিস। আল্লাহ, আমার এটা দিয়ে দিলে আপনি কি চালাবেন? আরে আমার তো আরো একটা ফোন আছে, এটা অপসরা আমাকে দিয়েছিল, কি আপডেট ভার্সন নাকি। তা আমার এসব ফোন চালাতে ভালো লাগে না, অনেক কনফিগারেশন আমি পারি না এসব। ধর তো। কি যে বলেন, আপনার পাটা দেন, আমি একটু সালাম করি। আরে না না, কি শুরু করলি? যা তুই এটা ইউজ করিস তো। আপনি এই ফোন চালাইতে পারেন না? জানেন ভাইয়া, মিরপুরে এক বাসায় আমি চাকরি করতাম। ওই বাসার মালিকের কত স্মার্টফোন ছিল, একটা ফোনও দেয় নাই, সব কটা চালাইতো। আর আপনি 2টা ফোন চালাইতে পারেন না, আপনি অনেক ভালো। যা, এটা তুই সিম ভরে ইউজ করিস। যা। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু আরেকটা সমস্যা আছে। আবার কি? খালাম্মা তো একটা কড়া আইন জারি করছে। কড়া আইন জারি করেছে? কি আইন? বলছে সকাল সকাল ঘুমাইতে হইব, আবার সকাল সকাল উঠতে হইব। আরে এটা তো খুবই ভালো কথা।
সবার তো সকাল সকালই ওঠা উচিত। আগে আমিও সকাল সকাল উঠতাম, ইদানিং আলসেমির কারণে সকাল সকাল উঠতে পারি না। আসলে সমস্যা ঠিক ওইটা না, সমস্যা হয়েছে খালাম্মা আরেকটা কথা কইছে, রাতের 10টা বাজেই ওয়াইফাই লাইন বন্ধ করে দিব। আমি তো কাজ সারতে সারতে সেই 10টা 11টাই বাজে। ওয়াইফাই না থাকলে আমি আমার ছোট বোনটার লগে কেমনে ভিডিও কল দিয়ে কথা কমু কোন? আচ্ছা ঠিক আছে, আমি খালামণিকে বলে দেবো যেন ওয়াইফাই লাইনটা বন্ধ না করে। আর অপসরা কিছু বললে বলবে আমি তোকে ফোনটা দিয়েছি, কেমন? ভাইজান, আপনার মতো এরকম ভালো মানুষ না আমি সারা জীবনে দেখিনি। আপনি আরেক কাপ চা খাইবেন? আমি এনে দিব। যা, আর চাটা চিনি কম দিয়ে আরেক কাপ বানিয়ে এনে দিস। নে। ঠিক আছে ভাইজান, আপনি অনেক ভালো। তখন যে কি কইয়া ধন্যবাদ দিমু আমার ভাষা নাই। কালকে আমার যে মানে আয়োজনটা ছিল তোরা আমার যতটুকু হেল্প করছো, মনে কর আমার বুকটা বইরে গেছে গা। এক একটা মানুষও যখন আমরা খাবার দিছি, এক একজনের মুখের হাসি দেখছস, মনে হইতেছে যে আল্লাহর আরশটা পর্যন্ত খুশি হয়ে গেছে গা। ভাই আমার যে কি লেভেলের ভালো লাগছে ভাই, ওদের গরিব দুঃখীতে প্রাণোজ্জ্বল হাসি দেখা ভাই। মানে আমার এখন মনে হইতেছে ভাই পকেটে যতগুলি টাকা থাকবো ভাই আমি গরিব দুঃখীদের মাঝে বিলাই দিব। ওদের প্রাণোজ্জ্বল হাসি দেখে আমার মনে হইতেছে যে এই হাসিটা যদি সবসময় দেখতে পারতাম ভাই প্রাণটা জুড়ে যেত। ভাইয়া আমি সাম্যবাদী কবিতায় পড়িয়াছিলাম, মানব মনের হাসি কবিদের কিভাবে আনন্দিত করে, আমি তাহাই দেখিয়াছি ভাইয়া। আমরা যখন খাবারগুলা বিতরণ করিয়াছি প্রত্যেকজন মানুষের মনে মুখে এক একটি করে হাসি আমি দেখিতে পাইয়াছি ভাইয়া। সে হাসি আমার হৃদয়ে লাগি দিয়েছে দোলা। আপনার এই ঋণ ভাইয়া কোনোদিনই যাবে না ভোলা। বাহ বাহ বাহ, তুই তো দারুণ লিখে লাইছস। হ্যাঁ ভাইয়া বলেছি ভাইয়া। তুমি যে কবিতা লিখছো এটা তো আমার হাততালি আসে না, জীবনে তো একটা লাইন ঠিকভাবে লিখতে পারো না, আজকে একটা কইছো হাততালি পাওয়ার খুব ইচ্ছে হইছে। তোমার লয় কি আমার কোনো বিরোধ রহিয়াছে বৎস? তুমি চুপ থাকো, এই যে এখানে তোমাকে একটু ঢেলমালা। এই সনেট, এই সনেট, এই যে 2 লাইনের কবিতাটা লিখে লাইছে, এই কবিতাটা আমার মনের ভিতরে তোমার ঢুকে গেছে গা যে আমার হৃদয়ের হাসি দিয়ে ধুলা কোনোদিন যাবে না ভুলা। বাবা রে বাবা, আমি তো তোর এই কবিতা বলতে পারবো না রে ভাইয়া, যে পছন্দ হয়েছে আমার। জি ভাইয়া, আমি তো তেমন করিয়াই লিখি। আমি যতগুলো কবিতা লিখিয়াছি প্রত্যেকটি কবিতাই ভালো, তাহার কথা ধরিবেন না। তোমার বিরুদ্ধে আমি কবিতা রচনা করিব আজকে এই জনসমুদ্রে, জনসমুদ্রে নয় আমার বন্ধুত্বের সমুদ্রে দাঁড়িয়ে আমি ঘোষণা দিয়েছি ভাইয়া যে তোমার বিরুদ্ধে আমি কবিতা রচনা করিব, বিদ্রোহী কবিতা হইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ঝগড়া থামাই, লিখো মনে রাখিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানিতে চুবাইবো আমি তোমাকে এখানে চুবাইলে তোমার আজকে আচ্ছা কি কইতে চাই বুঝছ না রে ভাই। আমরা অনেক প্ল্যান করি কিন্তু আমাদের কোনো কিছুই সাকসেসফুল হয় না। এই প্রথম আমাদের একটা ইনিশিয়েটিভ কি হয়েছে, ফাইনালি সাকসেসফুল হয়েছে এবং আশা করা যায় আমরা এরকম প্ল্যান বারবার করব। আর আমরা কোনো উড়াধুরা টাকা খরচ করব না, সব টাকা জমাবো, জমায় জমায় আমরা কি করব, এরকম সামাজিক বিভিন্ন কাজকর্ম করব। আচ্ছা সবাই হাততালি দাও। আমার খুব পছন্দ হয়েছে ও যে কথাটা কইছে, এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমার মেইন কথা হয়েছে আমরা যে মনে কর ফালতু কিছু টাকা পয়সা খরচ করি না, এই ফালতু টাকা পয়সাগুলো আমরা কি আমরা আর খরচ করবো না। আমরা প্রতিদিন মিনিমাম 50 টাকা হোক 100 টাকা হোক আমরা জমাবো, তাহলে মাসে অনেক টাকা হয়। আমাদের এই 5-7 জন 10 জনের যদি এই টাকাটা একসাথে করি তাহলে অনেকগুলো টাকা হয়। এই টাকা দিয়ে আমরা দেখবো যে গরিব দুঃখী মানুষের জন্য কি করা যায়, আমরা ওইটার জন্য আমরা আগায় যাবো আস্তে আস্তে। তো কি আজকে থেকে আমরা কোনো ফালতু ভাবে টাকা খরচ কি করবো না। ম্যানেজার সাহেব। জি স্যার। ওই যে একটা কোম্পানি আছে না যে কি ইগল এন্টারপ্রাইজ, জি স্যার, ওই কোম্পানির খবর কি? ওরা যে আমাদের সঙ্গে আর যোগাযোগ করছে না, ওরা কি পরে এই কাজটা সব বন্ধ করে দিয়ে লাপাত্তা হয়ে যাবে নাকি? অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে ওখানে, পরে আমাদের এই টাকাগুলো সব ব্যাহত হয়ে যাওয়ার উপক্রম হবে না তো? আপনি জিনিসটা খেয়াল করেছেন? স্যার জিনিসটা আমি লক্ষ্য করেছি, তবে স্যার আমি ব্যাপারটা একটু ভালোভাবে দেখে ওদের ডিটেলসটা আমি আপনাকে জানাচ্ছি। একটু জানার কারণ এরকম অনেকগুলো কোম্পানি কিন্তু এখন বেরিয়েছে যারা এভাবে টাকা পয়সা নিয়ে পরে কিন্তু ওরা হাওয়া হয়ে যায়। জি স্যার। আমার তো মনে হচ্ছে এরকম একটা কোম্পানি এই ইগল। স্যার আমি বুঝতে পেরেছি, তবে আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারটা দেখে আপনাকে আমি অবহিত করছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? কি খবর? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মানে হঠাৎ কি মনে করে আমার কাছে তোমাদের আগমন? আঙ্কেল হচ্ছে কি একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, বলো। আঙ্কেল ওই আসলে আপনার কাছে মানে দেখা করার জন্য আসি সব সময়, কিন্তু আপনি তো আসলে ম্যাক্সিমাম টাইমে দেশের বাইরে থাকেন আর বাসায়ও থাকেন না।
আপনাকে যখন পাই গেছি আঙ্কেল, এটা তো খুব ভালো হলো। আঙ্কেল হয়েছে কি, আমরা শীতের কাপড় দেওয়ার জন্য গরিব দুঃখী মানুষদের, তো ওই জন্য আমরা একটা মানে শীত কাপড় মানে বিতরণ করতাম। তো এই জন্য আমাদের একটু ত্রাণের মানে যেটাকে বলে আসলে আর্থিক সাহায্য।